আচ্ছা, তাইলে মানে এই অর্গানাইজেশনটা নট ফর প্রফিট অর্গানাইজেশন, এটা আসলে প্রথম প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে আর কি, কমিউনিটি মুভমেন্ট করে 1969 থেকে। সো এর চেয়ে পুরানো কোনো অর্গানাইজেশন নাই যারা প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছে, ঠিক আছে। এবং পিএমবক, প্রজেক্ট ম্যানেজমেন্ট বডি অফ নলেজ, এইটা প্রথম মানে প্রজেক্ট ম্যানেজমেন্ট এর উপরে একটা স্ট্যান্ডার্ড যেটা আসলে পাবলিকলি ওপেন হয়। মোস্ট প্রবাবলি ওটা 1996 হতে পারে বা 1994 হবে। আচ্ছা, সো পিএমপি এক্সামটা কিন্তু এই বইটারই উপরই, পিএমবক, প্রজেক্ট ম্যানেজমেন্ট বডি অফ নলেজ, এটার উপর। হ্যাঁ, এবং পিএম এর কিন্তু অনেকগুলো সার্টিফিকেশন আছে আসলে। হ্যাঁ, আমরা বোধহয় অনেকে জানি। তার মধ্যে একটা হচ্ছে সিএপিএম, পিএমপিটা সবচেয়ে পপুলার। আর সিএপিএমটা হচ্ছে আসলে স্টুডেন্টদের জন্য যাদের প্রজেক্টে 3 বছরের চেয়ে কম এক্সপিরিয়েন্স আছে, 3 বছরের চেয়ে কম এক্সপিরিয়েন্স, তাদের জন্য হচ্ছে সিএপিএম, ঠিক আছে। আর পিজিএমপি যদি আমরা বলি, পিজিএমপিটা আসলে আরো বড়, সিনিয়রদের জন্য। হ্যাঁ, যাদের আসলে 15+ ইয়ার্স প্রজেক্ট ম্যানেজমেন্টের এক্সপিরিয়েন্স আছে, 15 বছরের বেশি, তারা আসলে পিজিএমপি এক্সাম দিতে পারে। হ্যাঁ, সো এই হচ্ছে অবস্থা। এবং পিএমপি আসলে নাম্বার 1 সার্টিফিকেশন, এবং পিএমবক আসলে যদি আমরা বলি প্রজেক্ট ম্যানেজমেন্টের স্ট্যান্ডার্ড বা বই, সেটা আসলে ওয়ার্ল্ডের নাম্বার 1। এবং আমার নিজের কাছে মনে হয়, আমি কিন্তু আসলে স্কাম বলেন, তারপরে প্রিন্স টু করছি আমি। তো আমার কাছে মনে হচ্ছে পিএমপি না পড়লে আসলে অনেক নলেজ গ্যাপ থেকে যায়, পিএমবক যদি কেউ না পড়ে। হ্যাঁ, প্রজেক্ট ম্যানেজমেন্টের অনেক নলেজ গ্যাপ থেকে যায়। সো পিএমবক আসলে একটা সলিড আপনাকে ফাউন্ডেশন দিবে প্রজেক্ট ম্যানেজমেন্ট নলেজের, যেটা অন্য আসলে কোনো ইয়াতে পাবেন না আসলে। আচ্ছা, এটা আমাদের গল্প। আমরা ডিএসপি লিমিটেড পাবলিক সেক্টরে বিভিন্ন জায়গায় কাজ করছি ট্রেনিং নিয়ে। আমি পার্সোনালি আসলে বিভিন্ন জায়গায় ক্লাস নেই, যেমন ডিটিসি তে ক্লাস নিচ্ছি, যারা ওই যে মেট্রো রেল করতেছে। তো প্রজেক্টের শুরুর দিকে আমি এদের প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্লাস নিয়েছিলাম। তারপরে এনএপিডি তে আর্মি পিএমপিবি, এটা হচ্ছে যে পদ্মা ব্রিজে যারা কাজ করতেছে, হ্যাঁ, সেই টিমকে, বেশিরভাগই আর্মি ছিল ওখানে। তারপরে আরো কয়েকটা ইনস্টিটিউশনের সাথে আমি আসলে গেস্ট ফ্যাকাল্টি হয়ে কাজ করি আর কি। এই হচ্ছে আমার কাজ। আর আরো বিভিন্ন জায়গায় ক্লাস নেওয়া হয়েছে বাংলাদেশের মোটামুটি যারা পিএমপি টিমের সাথে আসছে তারা আমাদেরকে চেনে আর কি। আচ্ছা, বেনিফিটস এন্ড আদার্স, পিএমপি করলে কি বেনিফিট? সো এটা আমি বলতেছিলাম, এই যে 99 of every dollar is wasted due to poor project performance, পুরো ওয়ার্ল্ড ওয়াইড যে পিকচারটা, সেটা কিন্তু এটা খুবই অ্যালার্মিং। কিন্তু তার মানে কি, 10 টাকায় মানে 100 টাকায় $1 নষ্ট হয়ে যায়। $10 না, 9.9% তো $10। হ্যাঁ, $10 জাস্ট নষ্ট হয়ে যায়, যেহেতু আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট করতে জানি না আসলে, ঠিক আছে। এবং এইটা আরো অ্যালার্মিং হচ্ছে, এটা কিন্তু 2018 সালের নাম্বারটা। এটা কিন্তু রিসেন্টলি যে আপডেট, সেটা হচ্ছে 12%, অলমোস্ট 12%, মানে কমে নাই, বাড়ছে আরো। আমি সেটা মাঝে মাঝে বলি যে আমরা যদি এই টাকাটা সেভ করতে পারতাম, তাহলে আসলে যে অনেক দেশে কিন্তু না খেয়ে মানুষ মারা যাচ্ছে। আফ্রিকা যদি এখনো দেখেন বাচ্চাদের চেহারা, মানে এটা আসলে বিশ্বাস হয় না যে এখন এইভাবে আছে না। বাচ্চাই মানুষও দেখবেন যে মেয়েদের চেহারা, ছেলেদের চেহারা একদম হাড্ডিসার, মানে তারা আসলে খাবারই পাচ্ছে না। সো এই টাকাটা যদি আমরা সেভ করতে পারতাম ওয়ার্ল্ড ব্যাংকের, এডিবির, ইউএন এর, তাহলে আসলে কয়েকটা দেশকে আসলে আমরা সাপোর্ট দিতে পারতাম। আরিফ কি আছেন? দ্যাটস ট্রু। আরিফ আছেন তো, না? দ্যাটস ট্রু। হ্যাঁ, এটা সত্য। মানে এটা একটা হিউজ অ্যামাউন্ট। রাইট। একটি ওয়ার্ল্ড ইকোনমির দিকে কাউন্ট করলে এটা একটা কেন, মানে অনেকগুলো কান্ট্রিকে আসলে সাপোর্ট দেওয়া সম্ভব। হ্যাঁ হ্যাঁ, রাইট। এটা আসলে আমি যে সামনে আরেকটা স্লাইডে দেখাবো, সেটা হচ্ছে এই যে এখানে, যে পরে ব্যাক করতেছি আমি, যে ওয়ার্ল্ডের কিন্তু 1/5 জিডিপি খরচ হয় প্রজেক্ট ম্যানেজমেন্টে। হ্যাঁ, তাহলে বুঝতে পারতেছে 1/5 জিডিপি, তারই যদি আবার 1 মানে 10% চিন্তা করি, তাহলে আসলে বোঝা যেত যে কি অবস্থা, আসলে কোথায় আমাদের টাকা পয়সা সব নষ্ট করতেছে আমরা।
আচ্ছা, গ্লোবালি রিকগনাইজ সার্টিফিকেশন পিএমপি। হ্যাঁ, আপনি যে কোনো ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় সেল করতে পারবেন এটা। এবং এখন পৃথিবীতে পিএমপির সংখ্যা কত কারো জানা আছে? না ভাই। 1 মিলিয়ন, 1 মিলিয়ন প্লাস। সবচেয়ে বেশি বোধহয় সার্টিফিকেশন পুরো ওয়ার্ল্ডে, 10 লাখের বেশি আছে আর কি। আচ্ছা, জাস্ট এখন একটু বলেন দেখি কোন দেশে সবচেয়ে বেশি আছে পিএমপি? আমেরিকা। আমেরিকা তো এটাকে তৈরি করছে, কিন্তু বলেন দেখি কোন দেশে সবচেয়ে বেশি আছে? আমেরিকা না, ইন্ডিয়া। না, চায়না। চায়না, চায়না। সব প্রজেক্ট কারা চালাচ্ছে ওয়ার্ল্ডে? সব চাইনিজরা না? জি। যত বড় বড় প্রজেক্ট চলতেছে, স্পেশালি কনস্ট্রাকশন, মানে তাদের তো বিকল্প দেখা যাইতেছে না। বাংলাদেশে শুরু করে এভরিওয়্যার, এবং এখানে 1 লাখ প্লাস আছে শুধু চায়নাতে, 1 লাখ প্লাস। কারণ হচ্ছে তারা আসলে ওয়ার্ল্ড ওয়াইড প্রজেক্ট ম্যানেজ করতেছে, হিউজ, তাই না? পুরো ওয়ার্ল্ডে কাজ করতেছে। আপনাদের ওখানে কি অবস্থা সেলিম? আমাদের এখানে আসলে চাইনিজরা এত বেশি নাই প্রজেক্ট ম্যানেজমেন্টের এদিকে। ইন্ডিয়ানরা বেশি নাকি? ইন্ডিয়া এবং আপনার না, ইউরোপের কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড যা যত বড় বড় প্রজেক্ট হচ্ছে, যে দেশেই হচ্ছে, আলটিমেটলি চাইনিজদের ইনভলভমেন্ট কোনো না কোনো ওয়েতে রয়েই গেছে আসলে, হয় সাপ্লাই অথবা ম্যাটেরিয়ালের দিক থেকে ঠিক আছে। ম্যাটেরিয়ালের দিক থেকে চাইনিজ ম্যাটেরিয়ালস বেশি, কারণ ডিসটেন্স একটা ব্যাপার, খুব কাছে এবং ইজিলি অ্যাভেলেবল। তারা টপে যেমন আছে, আবার লেবারেও তারা আছে, তাই না? মানে একদম ইয়াতেও আছে, এই জন্য পুরো ইয়া করে দিচ্ছে। তো যাই হোক, তবে আর একটা বিষয় হচ্ছে কি, মানে দেখা গেছে যে পিএমপি সংখ্যা, মানে একটু বলি যে আমেরিকায় বোধহয় 3 লাখ সামথিং এ 3 লাখ সামথিং ইকুয়াল টু 1 পিএমপি আছে আর কি। 3 লাখ বা 4 লাখের মতো হবে, যেটা বাংলাদেশে পিএমপির সংখ্যা যদি আমি বলি বোধহয় 300 এর মতো হবে বা একটু বেশি হতে পারে। আমরা মানুষ হচ্ছে 16 কোটি। যদি একটু কম্পেয়ার করেন, এখান থেকে আসলে বোঝা যায় যে একটা দেশের উন্নতির জন্য আসলে এগুলো অনেক বড় ফ্যাক্টর আসলে। আমরা তো অসংখ্য প্রজেক্ট করতেছি, আমরা কিন্তু নদীমাতৃক দেশ, এখন তো নদী শুকিয়ে গেছে। আমি এখন বলি যে প্রজেক্ট মাতৃক দেশ। ইন এভরি সেক্টর পিপল আর ডুইং প্রজেক্টস। ওকে, তারপরে মানে গ্লোবালি 1.57 মিলিয়ন জব ওপেনিং হয় প্রতি বছর প্রজেক্ট ম্যানেজমেন্ট রিলেটেড। সো উই হ্যাভ এ ভেরি গুড অপরচুনিটি, এবং পিএমপি আসলে এভরিওয়ান রিকগনাইজ অন্য যে কোনো প্রজেক্ট ম্যানেজমেন্ট সার্টিফিকেশন চেয়ে। আচ্ছা, এটাও একটা বলে রাখি যে আউট অফ 20 মিলিয়ন অনলি 1 মিলিয়ন পিপল আর ট্রেন্ড পিপল হু আর ওয়ার্কিং ইন প্রজেক্ট ম্যানেজমেন্ট। সো আমরা যদি ট্রেনিংটাও নিতে পারি, তাহলে কিন্তু আমরা অন্যদের চেয়ে একটু আগে যাব। আচ্ছা, আর আমি যেটা জিডিপির কথা বলছিলাম, দিস ইজ হ্যাপেনিং। 12 ট্রিলিয়ন ডলার ব্যয় করতেছে আমরা প্রজেক্টে। আচ্ছা, পিএমপি টার্গেট ইন্ডাস্ট্রি। পিএমপি কিন্তু এটা না যেটা আইটি সার্টিফিকেশন, এরকম কিন্তু না। এটা হচ্ছে মানে জেনারেল সার্টিফিকেশন, যেটা কনস্ট্রাকশনে ইউজ হতে পারে, ইঞ্জিনিয়ারিং ইউজ হতে পারে, ফাইন্যান্সে, হেলথ কেয়ারে, এভরিওয়্যার, আইটি, এবং সবাই কিন্তু এটা ইউজ করে দেয়ার বেনিফিটেড। সো কোনো সেক্টরের সাথে এটা বলা যাবে না। যদি পিএমপি সার্টিফিকেশন হয়, ইউ উইল গেট কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। আমার মনে হয় এখন বাংলাদেশেও আছে আর বাইরে তো আছেই। মানে যদি প্রজেক্ট ম্যানেজার চায়, তাহলে দেখবেন যে বলবো যে প্রফেশনাল সার্টিফাইড হতে হবে, আদারওয়াইজ অ্যাপ্লাই করতে পারবেন না। অ্যাপ্লাই করলে আপনার সিভি দেখবে না আসলে। তারপরে হচ্ছে নেটওয়ার্কিং পটেনশিয়াল। পিএমআই কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, যেটা অন্যরা একটা কোনোভাবেই পারে নাই আসলে। সেটা হচ্ছে যে পিএমআই পুরো ওয়ার্ল্ডে প্রায় 300 প্লাস, হ্যাঁ, পুরো ওয়ার্ল্ডে 300 প্লাস তাদের আসলে প্রজেক্ট ম্যানেজমেন্ট চ্যাপ্টার আছে। মানে পিএমআই নট ফর প্রফিট অর্গানাইজেশন আছে বিভিন্ন দেশে, বাংলাদেশেও আছে। ইন্ডিয়ায় 11টা আছে, এখন বোধহয় 12টা হতে যাচ্ছে, 11টা আছে ইন্ডিয়ায়। সো টোটাল 300 প্লাস আছে, এবং এরা খুবই অ্যাক্টিভ, খুবই অ্যাক্টিভ। যে আমি এখন আপনাদের সাথে মিটিং করতেছি না, অলরেডি ইন্ডিয়া একটা রিজিওনাল মিটিং চলতেছে, আমি পার্টিসিপেট করি নাই আর কি এখন, কিন্তু একদম পুরো ইন্ডিয়া মিলে চলতেছে আর কি। খুবই একটা ভাইব্রেন্ট একটা অর্গানাইজেশন আর কি পিএমআই। এই জন্য আসলে পিএমআই এর সাথে কারো পারা খুব মুশকিল আছে, ভেরি ভাইব্রেন্ট। সো এটা আসলে নেটওয়ার্ক পটেনশিয়াল বাড়াবে যদি আমরা আসলে ইনভলভ হই এখানে। ভেরি নাইস অর্গানাইজেশন। আচ্ছা, তারপরে হচ্ছে গেইন ইনভ্যালুয়েবল এক্সপিরিয়েন্স।
পিএমবকটা কিন্তু আসলে বিভিন্ন জনের এক্সপিরিয়েন্স, পিএমআই নিজে কিন্তু লেখে নাই, এটাও একটা কিন্তু গ্লোবাল এফোর্ট, তাই না? সবাই মিলে লিখছে এটা। সো সেই এক্সপিরিয়েন্সটা আমরা শেয়ার করতে পারবো। সো দিস আর দ্য বেনিফিটস যদি আমরা পিএমপি সার্টিফিকেশন করি আর কি। হ্যাঁ, আবার এবার সার্টিফিকেশন নিয়ে যাই একটু ভিতরে। সিএপিএম নিয়ে বলবো না, যেহেতু সিএপিএম স্টুডেন্টদের জন্য, আমরা আসলে পিএমপি নিয়ে বলি, এটা বাদ স্কিপ করলাম। এই যে এখানে, হ্যাঁ, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল সার্টিফিকেশন। সো মেইন হচ্ছে আপনি যদি সার্টিফাইড হন, তাহলে এই লোগোটা আপনি কিন্তু আপনার বিজনেস ইয়াতে ইউজ করতে পারবেন, তাই না? বিজনেস কার্ডে ইউজ করতে পারবেন, এবং আপনার নামের শেষে কমা দিয়ে পিএমপি লিখতে পারবেন নাকি, কমা দিয়ে পিএমপি। আসলে ডাক্তাররা যে কিছু ডিগ্রি নিয়েই লেখে না, বিবি এমবিবিএস তো আর লেখেই, এরপরে বড় যে এই ট্রেনিং করছে ইউকে, তাই না? আমরা আর বাকি থাকবো কেন? লেটস সার্টিফিকেশন দিয়ে আপনার নামের কিছু লিখে দেন যে আমি এটা। আচ্ছা, পিএমপি এক্সামের জন্য কিন্তু অনেকগুলা প্রিরিকুইজিট আছে। হ্যাঁ, সেটাকে আসলে 3টে ক্যাটাগরিতে ভাগ করা যায়। আমি পুরোটা নিয়ে আসলাম এখানে, এটা একটু আমরা একটু আলোচনা করি। সেটা হচ্ছে আপনার অবশ্যই মানে 4 বছরের ডিগ্রি বা সেকেন্ডারি ডিগ্রি হলেও হবে, ঠিক আছে? পড়াশোনার ক্ষেত্রে আর কি 4 বছরের ডিগ্রি কিংবা ডিপ্লোমা বা যে কোনো হলেই হবে। আমাদের সবার তো 4 বছর ডিগ্রি আছে মোস্ট প্রবাবলি, না নাকি? জি 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 আচ্ছা, এটা আমাদের কভার হলো। এটা হচ্ছে 1 নম্বর ক্রাইটেরিয়া। 2 নম্বর হচ্ছে প্রজেক্ট এক্সপিরিয়েন্স থাকতে হবে। যদি আমরা 4 ইয়ার ডিগ্রি থাকে আমাদের, তাহলে আমাদের লাগবে হচ্ছে 4500 ঘন্টা প্রজেক্ট এক্সপিরিয়েন্স, ঠিক আছে? এটা কি সবার আছে? 4500 ঘন্টা থাকার কথা। এখানে নট মোর দেন 8 ইয়ার্স বলতে কি বুঝিয়েছে? আচ্ছা, এখানে 2টা শর্ত আছে এর মধ্যে। হ্যাঁ, 4500 ঘন্টা হতে হবে, এবং এটা 3 বছরের নিচে হলে হবে না, মিনিমাম 3 বছর থাকতে হবে। এবং 8 বছরের, মানে আজকে কত সাল? 2020, তার মানে 2011 সালের কোনো প্রজেক্ট দেখাতে পারবো না। বুঝতে পারছেন আরিফ? এখানে নট মোর দেন 8 ইয়ার্স টা ঠিক বুঝতে পারিনি। বুঝতে পারেন না? এখন যে আমরা 2020 সালে আছি না, আমরা আসলে 2011 সালের কোনো প্রজেক্টের এক্সপিরিয়েন্স কাউন্ট করতে পারবো না এই 4500 ঘন্টা ক্যালকুলেশন। ও, বুঝতে পেরেছি। হ্যাঁ, এবার ক্লিয়ার। হ্যাঁ, তার মানে আসলে আপনাকে কারেন্ট প্রজেক্ট ম্যানেজার হতে হবে, অনেক আগে করছেন এখন আর করতেছেন না, তাইলে আসলে এই ডিগ্রি আপনার জন্য হবে না। বুঝতে পেরেছি। হ্যাঁ, সো দিস ইজ গুড, অ্যাকচুয়ালি দিস ইজ গুড। আদারওয়াইজ আপনি যদি রিলেভেন্ট না থাকেন তাহলে কেন সার্টিফিকেশন করবেন, তাই না? জি। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার 35 আওয়ার্স প্রজেক্ট ম্যানেজমেন্ট এডুকেশন ট্রেনিং লাগবে আর কি। হ্যাঁ, যেটা অনলাইনে নিচ্ছি সেটা দিয়েও আমরা সার্টিফিকেট দিয়ে দেবো 35 আওয়ার্সে, সেটা দিয়ে আপনি ইয়ে করতে পারবেন। সো এই 3টা যদি কভার হয় তাহলে ইউ ক্যান অ্যাপ্লাই ফর দ্য এক্সাম, ঠিক আছে? জি। এখানে আর কোনো কোশ্চেন আছে স্লাইডে? প্রজেক্ট এক্সপেরিয়েন্স যেটা, এটা কি পিএম হিসেবে থাকতে হবে না যে কোনো ভাবে থাকলে হবে? দেখা যাচ্ছে আপনার সাইট ইঞ্জিনিয়ার। এটা ভালো কোশ্চেন। এটা আসলে মোস্টলি আসলে পিএম হতে হবে, প্রজেক্ট ম্যানেজার হতে হবে, বা প্রজেক্ট লিডার হতে হবে। প্রজেক্ট ম্যানেজার চাওয়া হচ্ছে আর কি। হ্যাঁ, এখন যদি না হন তাহলে আসলে একটু ইয়ে করতে হয় আর কি, সময়। হ্যাঁ, একটু ইয়ে করতে হয় আর কি। আমি আসলে অ্যাপ্লিকেশনটা ফিল আপ করবেন, আমি আপনাদের ওয়ান টু ওয়ান হেল্প করবো আর কি। ওখানে ভুল হলে আবার ওরা অডিট করে, অডিট করলে দেখা যাবে আপনি পরীক্ষা দিতে পারছেন, এরকম হতে পারে। সো সেটা আমার সাথে অবশ্যই মানে কানেক্টেড, যবেই পরীক্ষা দেন আমার সাথে কানেক্টেড না থাকেন, কিন্তু পরে গিয়ে যাতে আমাকে নক করেন আর কি যখন আপনি পরীক্ষা দিবেন, ঠিক আছে? আচ্ছা, এবার আসতেছি পরীক্ষার ফি নিয়ে। ওই সামারিটা এখানে আছে, আমি পরীক্ষার ফিটা এইভাবে একটু দেখাচ্ছি যে পরীক্ষার ফি আসলে হচ্ছে টোটাল কত? $544 আসলে। আর মেম্বার ফি হচ্ছে $139 মেম্বার ফি, ঠিক আছে? আর $405 হচ্ছে আসলে এক্সাম ফি। এই দুইটা যোগ করলে এত হয়। মেম্বার ছাড়া পরীক্ষা দিলে লাগবে হচ্ছে $555, ঠিক আছে? সো অলওয়েজ মেম্বার হওয়াটাই বেটার, তাহলে আপনি আসলে কিছু টাকা সেভও হচ্ছে, আবার মেম্বার হলে পিএমআই এর সমস্ত 1 বছরের জন্য সমস্ত সুযোগ সুবিধা পাবেন আর কি।
ও সুযোগ সুবিধা মানে আপনি ওদের যতগুলো স্ট্যান্ডার্ড পাবলিশ আছে, ওদের কিন্তু প্রায় 20টার বেশি স্ট্যান্ডার্ড পাবলিশ আছে, যেটা গ্লোবালি খুবই ইউজড। তো সেই পাবলিকেশন গুলো আপনি ডাউনলোড করতে পারবেন। তারপরে ওদের মানে মেম্বার হয়ে বিভিন্ন মেম্বার্স বেনিফিট আছে, সেগুলো আপনি এনজয় করতে পারবেন 1 বছর। সো অলওয়েজ অবশ্যই মেম্বার হওয়ার পরে পরীক্ষার ফি দিয়ে তারপরে পরীক্ষা দিবেন আর কি। হ্যাঁ, বুঝতে পেরেছি। অলওয়েজ গুড। ভাইয়া মেম্বার কি তাহলে আগে পরীক্ষা যখন দেওয়ার প্ল্যান করব ওই মানে পরীক্ষার ফিস দেওয়ার আগের দিন মেম্বার হবে এরকম? রাইট, তার আগে আগে হতে হবে, তাহলে ভালো হবে। ওকে, কারণ বেশি আগে হয়ে গেলে আবার আমি হয়তো পরীক্ষা দিলাম না, তাহলে আবার কোনো লস নাই। আমরা চ্যাপ্টারের সেলিম ভাই, আপনি তো ওখানে আছেন না, আমিরাতে আছেন? জি ওখানে আছে। আমিরাতে কিন্তু চ্যাপ্টার আছে না, কয়টা জি চ্যাপ্টার আছে। আছে আমি জানি না। আপনি কিন্তু মেম্বার হয়ে চ্যাপ্টারের সাথে জি ইনক্লুড হয়ে যেতে পারেন, খুবই কিন্তু ভাইব্রেন্ট চ্যাপ্টার, জি আপনার প্রফেশনাল লাইফের জন্য খুব হেল্প হবে, সাজেশন থাকার না থাকে। জি এবং অনেক কমিউনিটি আছে ওদের, দেখবেন যেমন আমরা ইন্টারনালি হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমাদের সাইট মেইনটেইন করি, বিভিন্ন চাকরি টাকরি শুরু করে সবকিছু কিন্তু ইয়া হয় আর কি, শেয়ার হয়। গুড, এটা মিস করা যাবে না। পিএমপি হোক বা না হোক, তার আগে আসলে আপনার চ্যাপ্টারের সাথে কানেক্ট হওয়া। এখনই দেখা যাচ্ছে আমরা মেম্বার হইতে পারলে বেটার হয় হয়তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই সাজেস্ট করতেছি আপনাকে আর কি, যে মানে পরীক্ষা দেন বা না দেন, আপনি আগে মেম্বার হয়ে যান। তাইলে আসলে ওখানে দেখবে যে অনেক আবার গ্রুপও আছে যারা একসাথে পড়তেছে, যেমন আমরা মেন্টর মেন্টি নামে গ্রুপ বানায় আমরা কিন্তু আমাদের মেম্বারদেরকে হেল্প করতেছি, 4-5 জন করে গ্রুপ বানায়। এগুলো কিন্তু ফ্রি, একদম ভলান্টিয়ার সার্ভিস। সো যদি আপনার ওখানে হয় তাহলে কিন্তু আপনি মাঝে মাঝে বসেও কাজ করতে পারবেন ফিজিক্যালি, আরো ভালো হবে। সেটা আপনি সুযোগগুলো আপনি করে ফেলেন। আচ্ছা, পরীক্ষার এবার প্রশ্ন নিয়ে একটু কথা বলি, যে এক্সাম স্ট্রাকচারটা কি। 1 নম্বর হচ্ছে যে পরীক্ষাটা 4 ঘন্টার, হ্যাঁ 4 ঘন্টার এক্সাম। আচ্ছা, 2 নম্বর হচ্ছে মাল্টিপল চয়েস, 200টা কোশ্চেন থাকে, এবং ক্লাসিক্যাল মাল্টিপল চয়েস। ক্লাসিক্যাল মানে একটা মানে 4টা অপশন থাকে এবং একটাই অ্যান্সার থাকে, ঠিক আছে? এবং আপনাকে অলওয়েজ এটা একটু মনে রাখেন যে অ্যান্সারটা কারেক্ট হলে হবে না, আপনাকে খুঁজতে হবে বেস্ট অ্যান্সার, ঠিক আছে? হুইচ মানে দেখবেন যে 4টার মধ্যে 4টা হয়তো কারেক্ট হয়ে আছে, হ্যাঁ একাধিক থাকতে পারে, কিন্তু আপনাকে দেখতে হবে বেস্ট কোনটা। কেন বেস্ট কোনটা বলতেছে আমি, পিএমপির কিন্তু প্রায় 95% বা তারও বেশি কোশ্চেন হবে সিচুয়েশনাল, নলেজের উপর না, যে কয়টা প্রসেস আছে, প্রসেসে ইনপুট কি আউটপুট কি, এরকম কিন্তু কোশ্চেন না। এরকম কোশ্চেন যে ইউ আর এ প্রজেক্ট ম্যানেজার, ইউ আর ডুইং এ এত $1 মিলিয়ন প্রজেক্ট, ইউ হ্যাভ এ টিম অফ 100 পিপল, এবং এই একটা সিচুয়েশনে হোয়াট শ্যাল ইউ ডু, এরকম সিচুয়েশনে পড়ছেন, এখন আপনি কিভাবে ওটাকে, হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে। এটা একটা টাফ বিষয়, সাধারণত আমরা একটাই কারেক্ট থাকে ওইখানে, এখান থেকে যাচ্ছে মানে কোশ্চেন অপশন গুলো সবগুলো আমাকে ট্রাই করতে হবে, পড়তে হবে। হ্যাঁ হ্যাঁ, সো ওইটা একটা বুঝতে হবে যে আপনার সিচুয়েশনটা খুবই ইম্পর্টেন্ট। সিচুয়েশনটা বুঝে সেই সময় আসলে কোনটা বেস্ট, ওই কোশ্চেনের পার্সপেক্টিভে সেটা আনসার করতে হবে। আর এর সাথে সাথে আরেকটা শব্দ আমি সেদিন ক্লাসে বলতেছিলাম না, ওই যে জুবাইদা প্রশ্ন করতেছিল, আমি বললাম যে পিএমআই ইজম, মনে আছে আক্তার? পিএমআই ইজম মানে আপনার অ্যান্সারের সময় দেখতে হবে যে পিএম বক কি বলছে। হ্যাঁ, বেস্ট অ্যান্সার তো দেখবেন, এই বেস্টটা মিলাইতে হবে কার সাথে, পিএম বকের সাথে, নিজের না। নিজের এক্সপেরিয়েন্স থাকে না যে আমি তো ওইরকম একটা প্রজেক্টে এরকম সিচুয়েশন এটা করছি, করে ভালো সলিউশন পাইছি, তাহলে ওইটাই বোধহয় অ্যান্সার হবে, ওইরকম নাকি। পিএম বকের গাইডলাইনটা ফলো করতে হবে, এটাকে বলতেছি আমি পিএমআই ইজম, এটা মাথায় কিন্তু ঢুকাই নিতে হবে যতক্ষণ পরীক্ষায় পাস করেন নাই। ওকে ফাইন। আচ্ছা, এবার হচ্ছে আপনার 25 কোশ্চেন আউট অফ 200, 25 কোশ্চেন কিন্তু কোনো মার্কস ক্যারি করবে না, তার মানে 175 এর মধ্যে পরীক্ষা, তাই না? এবং এই 25টা কোশ্চেন কিন্তু মার্ক করা থাকবে না, বলা থাকবে না যে কোনটা আসলে আপনার মার্ক নাই, কোনটা নাই করছে না। হ্যাঁ, তার মানে আপনাকে সিরিয়াসলি 200 কোশ্চেনেরই আনসার করতে হবে, বুঝতে পারছেন? এবং 175 এ যদি 61% পেতে চান তাহলে কিন্তু বেস্ট টাফ, ঠিক আছে? এবং এই 61% এ পাস হয়, এটা কিন্তু খুব স্ট্রেট ফরওয়ার্ড না। এখানে পিএমআই একটা শব্দ ইউজ করছে যেটার নাম হচ্ছে সাইকোমেট্রিক।
হ্যাঁ, সাইকোমেট্রিক মানে অনেকেই বলে, পিএমআই বলে নাই, অনেকেই বলে যে সাইকোমেট্রিক মানে হচ্ছে যদি আপনার মানে কোশ্চেন সেট, এটা তো কোশ্চেন সেটটা র্যান্ডমলি আসে পরীক্ষা, যেহেতু অনলাইন পরীক্ষা র্যান্ডমলি আপনার কাছে আসবে। সো যদি কোশ্চেন সেটটা সহজ হয় তাহলে হয়তো আপনাকে 75% মার্কসও পেতে হতে পারে যদি সহজ কোশ্চেন পান। আর যদি খুব ডিফিকাল্ট কোশ্চেন পান তখন হয়তো 61% পেলেই পাস করবেন। বুঝতে পারছি? কোনো প্রশ্ন আছে? আবার এটা আপনার প্রশ্ন স্টেট থাকলে ফরওয়ার্ড আমরা 61% না, 175 এর মধ্যে মানে যেটা কাউন্ট হবে সেগুলোই শুধু। হ্যাঁ, সেগুলো তো আছে, তার মধ্যে আবার সাইকোমেট্রিক আছে বললাম না, যে যদি সহজ হয় তাহলে আসলে 61 পেলে হবে না, 70% প্লাস পাইতে হবে আসলে। ঠিক আছে? আর যদি খুব ডিফিকাল্ট কোশ্চেন পান তখন হয়তো 61। হ্যাঁ, 61 একটা মিনিমাম। মিনিমাম আর কি, মিনিমাম পাইতেই হবে। ভাই আরেকবার বলুন সো কখনো আসলে মার্কস ডিসকানেক্ট হয়ে দেখায় গেছিল। না। আচ্ছা, সো কখনো আসলে মার্কস দেখাবে না, কিভাবে দেখাবে রেজাল্ট আমি একটু পরে দেখাচ্ছি আপনাদের। আচ্ছা, পরীক্ষায় যদি আমরা ফেল টেল করি, তাই না, ফেল করলে আপনার হচ্ছে $275 লাগবে আবার রি এক্সাম দেওয়ার জন্য। এখানে তো মেম্বার হলে এখানে ভালো সুবিধা আছে। হ্যাঁ, এখানে $100 কিন্তু সেভ হয়ে যাবে। আর মেম্বার না হলে কিন্তু আবার প্রবলেম, $100 কিন্তু একটা প্রবলেম হবে। হ্যাঁ, আচ্ছা, এখন একটা বলি যে আসলে কিভাবে অ্যাপ্লিকেশন থেকে পরীক্ষা এবং শিডিউলিং হয় আর কি, সেটা একটু প্রসেসটা আমি একটু বলি। যে প্রথমে আপনি তো অ্যাপ্লিকেশন সাবমিট করলেন, তো যতক্ষণ পর্যন্ত সমস্ত ক্রাইটেরিয়া মিট না হবে, ক্রাইটেরিয়া মানে কি, এডুকেশন ক্রাইটেরিয়া, তারপর হচ্ছে আপনার প্রজেক্ট এক্সপিরিয়েন্স, তারপর হচ্ছে ট্রেনিং, এই তিনটা যতক্ষণ মিট না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি সাবমিট করতে পারবেন না। হ্যাঁ, অ্যাপ্লিকেশন অনলাইনে অ্যাপ্লিকেশন সাবমিট হওয়ার পরে ওরা আসলে 5 থেকে 10 ডেজ সময় নেয় অ্যাপ্লিকেশনটাকে ভেরিফাই করার জন্য। রেজা ভাই এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের কি দিতে, সার্টিফিকেট স্ক্যান করে পাঠাইতে বা ওই জাতীয় কিছু? না না, কিছুই পাঠাতে হবে না। আচ্ছা আচ্ছা, কিছুই পাঠাতে হবে না, এমনি মানে লিখে খালি ফর্ম ফিল আপ করা আর কি, যে আমি এখান থেকে এই পড়াশোনা করছি। আচ্ছা। আচ্ছা, আর ওই যে এখন প্রজেক্ট গুলো, হ্যাঁ, ওগুলো? প্রজেক্টগুলো সেম, কোথাও কোনো কাগজ জমা দিতে হবে না, সারা লিখলেই হবে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? কিন্তু ওই প্রজেক্টের এক্সপিরিয়েন্স যখন জমা দিতে হবে তখন আসলে যে প্রজেক্টে কাজ করছি সেই প্রজেক্টের নাম, সেই প্রজেক্টের ডিউরেশন দিতে হবে, প্রজেক্টের স্পন্সর কে ছিল, মানে কে প্রজেক্টের স্পন্সর করছে, স্পন্সর মানে যে প্রজেক্টটাকে টাকা দিচ্ছে বা যে অর্গানাইজেশন প্রজেক্টটা করছে। তারপরে একজন কন্ট্যাক্ট পার্সনের নাম দিতে হবে, ইমেল, ফোন নাম্বার। কারণ হচ্ছে যদি কোনো সময় অডিট হয়, অডিটের কথাটা এই জন্য আমি বলতেছি, যখন এই যে 5 দিন বা 10 দিন সময় দেয় না, এর মধ্যে যদি মানে কোনো কারণে অডিট মনে করে যে তারা আপনার অডিট করবে, নর্মালি 10% র্যান্ডমলি অডিটের মধ্যে পড়ে যায় অ্যাপ্লিকেশন। হ্যাঁ, সো এর মধ্যে যদি আপনি পড়ে যান তাহলে আপনাকে ইনফর্ম করবে যে তোমারটা অডিটে পড়ছে, তোমাকে এই ডকুমেন্ট দিতে হবে। তখন কিন্তু আপনার এডুকেশন সার্টিফিকেট লাগবে, ট্রেনিং সার্টিফিকেট লাগবে, আমরা যেটা আপনাকে দেবো। তারপর হচ্ছে ওই যে যাদের কাছ থেকে আপনি বলছেন যে আপনার কন্ট্যাক্ট বিভিন্ন প্রজেক্টের, তাদের আবার সাইন লাগবে বিভিন্ন কাগজে। সেটা 10% পরে, যদি পরে কোনো সমস্যা নাই, আপনাকে 90 ডেজ সময় দিবে, তার মধ্যে আপনি সমস্ত কাগজপত্র জমা দিয়ে ফিজিক্যালি কাগজ জমা দিতে হয়। এখনো অনলাইনে নেয় না, এখন নিতে পারে, কোভিডে আমি জানি না, ডিএইচএল এ পাঠাতে হয় আর কি, এটা এখন জানি না, এখন হয়তো অনলাইনে নিতে পারে, ডিএইচএল আপনাকে ওরা পাঠাতে হয় সব ফর্ম গুলো সাইন টাইন নিয়ে। আচ্ছা, এখন এই যে 5 দিন 10 দিন পরে যদি আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়ে যায়, অ্যাপ্রুভ হলে কি করবে, অটোমেটিকলি ওরা আপনাকে বলবে যে ইউ ক্যান পে নাও, তুমি এখন টাকা দিতে পারো। সো আপনি যদি টাকা দিয়ে দেন $544, এটা ওরা আবার 1 দিন থেকে 3 দিনের মধ্যে ওরা কনফার্ম করবে যে ওরা আপনার টাকা পাইছে। বুঝতে পারছি? আচ্ছা, কনফার্ম করার পরে অটোমেটিকলি অনলাইনে আপনাকে মেইলেও জানাবে, অনলাইনেও বলবে যে এখন ইউ ক্যান শিডিউল, শিডিউলিং এর যে বাটনটা আছে ওটা এখন এনাবল হবে, তার আগে কিন্তু এনাবল হবে না। তো এখন আপনি ইচ্ছা মতো শিডিউল করতে পারেন, যে দেশে চাচ্ছেন সেই দেশে ফিজিক্যালি যদি পরীক্ষা দিতে চান। আর এখন কিন্তু পিএফপি এক্সাম অনলাইনেও দেওয়া যায়। বুঝতে পারছি? জি, অনলাইনে মানে ঘরে বসে দিতে পারবেন, এই সুযোগও আছে। হ্যাঁ, এই সুযোগ আছে, কিন্তু ওটা হচ্ছে ওটা এক্সামটাকে বলতেছে অনলাইন প্রক্টর। প্রক্টর মানে একজন আপনাকে ওয়েব ক্যামে দেখবে সবসময় 4 ঘন্টা।
মানে আপনাকে ওয়েবক্যামে অলওয়েজ অ্যাভেলেবল হতে হবে। 10 মিনিটের জন্য যদি বাইরে চলে যান তাহলে মানে আপনার পরীক্ষা ক্যান্সেল হয়ে যাবে। ও তো আপনাকে ওরা গাইড করবে, যে ওয়েবক্যামে থাকবে প্রক্টর, সে আপনাকে ফুললি গাইড করে দিবে। এবং এখন আবার পরীক্ষা আরেকটা কাজ করছে, আপনি 10 মিনিট একটা ব্রেকও নিতে পারবেন মাঝখানে, ওয়াশরুমে গেলেন বা কিছু করলেন, ওইটা কাউন্ট হবে না 4 ঘন্টার মধ্যে। তবে আপনি এই যে 10 মিনিট মানে ফ্রেশ রুমে যাওয়ার আগে যে কয়টা আনসার দিচ্ছেন, ধরেন আপনি 200টার মধ্যে হয়তো 80টা আনসার করছেন, এই 80টা কিন্তু আর আপনি রিভিউ করতে পারবেন না, সাবমিট করে যেতে হবে আপনাকে। পরে বাকি 120টা আপনি আনসার করতে হবে এবং রিভিউ করতে চান এখানে করতে পারবেন, কিন্তু এইটাতে আর ব্যাক করে এই 80টাতে ব্যাক করে রিভিউ করতে পারবেন না, যেটা আপনি ব্রেকে ফ্রেশ রুমে গেছিলেন। ঠিক আছে, মানে বাংলাদেশিদের সমস্ত প্রকার চালাকি ওরা ধরে ফেলছে আর কি। বাংলাদেশ চালাকি না, মানে টয়লেটে যে আমরা বই রেখে আসি, এটা তো আমাদের একটা ট্রেডিশন আর কি। হ্যাঁ, কাইন্ড অফ দ্যাট। আচ্ছা, এখন হচ্ছে আপনি যখন পরীক্ষার জন্য শিডিউল করবেন, করার পরে এখন যদি আপনার মনে হয় যে আপনার আসলে সামহাউ কোনো কাজে বিজি হয়ে গেছেন, আপনি শিডিউলটা মেইনটেইন করতে পারছেন না, তাহলে 30 দিন আগে আপনি ফ্রিলি ওটাকে রিশিডিউল করতে পারবেন। ঠিক আছে, হ্যাঁ। কিন্তু যদি 30 দিনের মধ্যে পড়ে যান, 30 দিনের ভিতরে ঢুকে যান, তাহলে $70 এক্সট্রা দিতে হবে। আর 48 ঘন্টার মধ্যে হলে আপনি আর রিশিডিউল করতে পারবেন না। বুঝতে পারছেন? সো আমি এখন জানি না, কোভিড সিচুয়েশনে একটু চেঞ্জ হতে পারে, একটু অনলাইনে আছে ওদের আপডেট, আমরা যদি পরীক্ষার সময়টা হয়তো দেখে নেবো যে কি করছে ওরা। আচ্ছা, এরপরে হচ্ছে পরীক্ষায় যদি ফেল করেন তাহলে এক বছরে 3 বার পরীক্ষা দেয়, ম্যাক্সিমাম দেওয়া যাবে 3 বার, এর চেয়ে বেশি আর দেওয়া যাবে না। ফেল করলে কি আমার ওই 35 আওয়ার্স ক্লাস করতে হবে না? ওটা মানে নাই, যেহেতু আমাদের টাকা পয়সা এই তো একটা ক্লাসের আর কোনো রিলেশন নাই। আপনি একবার যদি কোথাও ক্লাস করেন, ওটা কোন এক্সপায়ার হয় না। জি, বুঝতে পারছি? জি, কোনো এক্সপায়ার হয় না, কিন্তু ট্রেনিংটা আপনি যে কোনো আজ থেকে 10 বছর পরে ওটা দিয়ে পরীক্ষা দিতে পারবেন। কিন্তু ভাই সার্টিফিকেশনটার কি কোনো ভ্যালিডেশন আছে? এক্সাম কন্টেন্ট আউটলাইন নামে একটা পিএম, হ্যাঁ ভ্যালিডেশন আছে। এটা একটু সামনের স্লাইডে দেখাচ্ছি আমি। শোনা যাচ্ছে তো না আমাকে? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, এক্সাম কন্টেন্ট আউটলাইন এবং হ্যান্ডবুক নামে ওদের 2টা পাবলিকেশন আছে। ওখানে আমি যে কথাগুলো বললাম, বিভিন্ন কিছু বললাম আপনাকে, সব থেকে এই 2টা ডকুমেন্টটা আছে। তো এবং ওটা আসলে সবসময় আমি সবাইকে বলি যে ওইটা যাতে আমরা অবশ্যই পড়ে নিই, কারণ আমি হয়তো বসি, এখন বসি 2 মাসের মধ্যে পড়া হয়তো চেঞ্জ হয়ে গেছে। সেই জিনিসগুলো একটু দেখে নিতে হবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসি আমরা যে এখন আমাদের জানি যে ডিসেম্বর পর্যন্ত আসলে এই স্ট্রাকচারে পরীক্ষা হবে। তার মানে যে কোনো প্রজেক্ট যদি আমরা চিন্তা করি, এই কনসেপ্টটা দেখেন তো আমাদের সবার আছে কিনা। এটা কিন্তু আমাদের পিএমপি কালকে আমরা হয়তো 1 ঘন্টার মধ্যে একটা ক্লাস নেব, ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটা। সো যে কোনো প্রজেক্টে কিন্তু আমরা যদি এইভাবে আমি দেখাই যে এটা প্রজেক্টের লাইফ সাইকেল স্টার্ট থেকে এন্ড, হ্যাঁ, তাহলে আমরা এটাকে কিন্তু 5টা, যে সব প্রজেক্টই, সেটা কনস্ট্রাকশন হোক, আইটি হোক, সব প্রজেক্টই প্রথম আমরা যেটা করি, কি করি, ইনিশিয়েশন করি, তাই না? ইনিশিয়েশনে আমাদের অনেক কাজ থাকে। তারপরে কি করি আমরা, ইনিশিয়েশন হওয়ার পর আমরা কি করি, প্ল্যানিং করি, হ্যাঁ, যে কিভাবে আমরা কাজগুলো করব। ইনিশিয়েশনে আমরা কি করি, ইনিশিয়েশনে আমরা আসলে বিভিন্ন অ্যাপ্রুভাল নেই, বাজেট নেই, তারপর আমাদের গো অ্যাহেড পাই আমরা ম্যানেজমেন্ট থেকে, সেটা হচ্ছে ইনিশিয়েশন। আর প্ল্যানিং এ আমরা যেহেতু আমরা এখন গো অ্যাহেড পেয়ে গেছি, আমরা এখন প্ল্যান করি যে কিভাবে কাজটা করব। ঠিক আছে, সেই প্ল্যানটা করি। এরপরে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে কি, এক্সিকিউশন করি। প্ল্যানটা ফলো করে আমরা এক্সিকিউট করি। এরপরে যে কাজটা আমরা থ্রু আউট দ্য প্রজেক্ট করি সেটা কি, মনিটরিং এন্ড কন্ট্রোল, ট্র্যাক করি আর কি, যে হ্যাঁ সব ঠিক মতো হচ্ছে কিনা, টাইমলি হচ্ছে কিনা, সবাই কাজ করতেছে কিনা, পারফরমেন্স ঠিক আছে কিনা, ঠিক আছে, বাজেট ঠিক আছে কিনা, রিস্ক ঠিক মতো ম্যানেজ করতে পারছি কিনা, এই সব কিছু আমরা মনিটরিং কন্ট্রোলে থ্রু আউট দ্য প্রজেক্ট করি। আর ফাইনালি আমরা যে কাজটা করি সেটা কি, ক্লোজিং করি, তাই না? কাজ শেষ হয়ে গেছে, আমরা এখন ডেলিভারি দিয়ে দিলাম কাস্টমারকে, ক্লোজিং করি। এই 5টা কাজ কিন্তু আমরা সব প্রজেক্টই কমন, একই প্যাটার্ন ফলো করি আমরা। সো পিএমপি এক্সামে কিন্তু কোশ্চেন আসবে আপনার ইনিশিয়েশন থেকে 13%, তার মানে কি কয়টা, 26টা। 26টা। প্ল্যানিং এ কয়টা আসবে, 48টা। বুঝতে পারতেছি?
এক্সিকিউশন 62 62 কেন এক্সিকিউশনে কি সব প্রজেক্টে এক্সিকিউশনের সবচেয়ে বেশি সময় যায় না নাকি জি। জি এজন্য কোশ্চেন আসলে এখান থেকে সবচেয়ে বেশি আসবে ঠিক আছে আর এই যে এটাতে হচ্ছে 25% আর ক্লোজিং হচ্ছে 7% সো টোটাল এইভাবে 5টা ডোমেইনে হ্যাঁ আপনার 200টা কোশ্চেন আসবে আর কি। বুঝতে পেরেছি। হ্যাঁ এরপরে যে আমরা যেটা বলতেছিলাম যে আসলে কিভাবে পরীক্ষার রেজাল্টটা দেখায় ঠিক আছে রেজাল্টটা কিভাবে দেখায় একটু দেখেন যে রেজাল্ট আসলে তো মার্কস থাকে না এইভাবে দেখে আসলে যে আপনি ইনিশিয়েশনে 3টা আসলে অপশন থাকে একটা হচ্ছে টার্গেট অ্যাচিভ করতে পারছেন নাকি বিলো টার্গেট নাকি অ্যাবভ টার্গেট নাকি নিডস ইমপ্রুভমেন্ট সো 5টা ডোমেইনেই আপনাকে অবশ্যই টার্গেট অ্যাচিভ করতে হবে আসলে মানে আপনাকে মিনিমাম টার্গেট করতে হবে এইম করতে হবে যাতে সবগুলোতে টার্গেট পান কোথাও যদি কোনো একটা ডোমেইনে যদি নিডস হ্যাঁ নিডস ইমপ্রুভমেন্ট পান তাহলে ফেল বিলো টার্গেট পাইলে এটা বিলো টার্গেট পাইলে দেখেন এখানে কিন্তু এটা কিন্তু আমরা পাস দেখাচ্ছি পাস কিভাবে বুঝতেছি যে এইটা হচ্ছে এই এর উপরে গেলে আপনি পাস যেখানে যারটা দেখাচ্ছি সে কিন্তু এই জায়গায় পাইছে কিন্তু সে কিন্তু একটা বিলো পাইছিল কিন্তু আসলে অ্যাবভ টার্গেট দিয়ে এটা কভার হয়ে গেছে বুঝতে পারছেন কিন্তু সবগুলিতে অ্যাবভ টার্গেট পাইলেন ধরেন কিন্তু একটাতে পাইছেন নিডস ইমপ্রুভমেন্ট তাহলে কিন্তু ফেল হয়ে যাবে আবার তাহলে নিড ইমপ্রুভমেন্ট পাইলে ফেল ফেল তখন আর আপনি সবগুলোতে অ্যাবভ টার্গেট পেও লাভ নেই লাভ নেই সো আমাদের আসলে সবগুলোতে আসলে টার্গেটকে টার্গেট করতে হবে যে আমাদের যাতে আমরা টার্গেট পাই ঠিক আছে তাহলে সব সেক্টরেই আমাদের নলেজ রাখতে হবে আর কি হ্যাঁ হ্যাঁ নলেজ রাখতে হবে কোথাও খারাপ করলে আসলে ওইটার জন্য আবার পরীক্ষায় দেখবেন যে সবকিছু ভালো করছেন একটার কারণে হয়তো ফেল করছেন ফেইলের ইয়াটা তো অনেক বেশি ফেল মানে পরীক্ষাটা ওয়ান অফ দ্য টাফেস্ট এক্সাম আর কি ওয়ার্ল্ডের প্রফেশনাল এক্সামগুলোর মধ্যে কোনো মক টেস্ট বা কোনো মক কোশ্চেন কোথাও পাওয়া যাবে ওইটা আপনি পড়ে পাবেন এরকম কোনো কিন্তু অপশন নাই আসলে হ্যাঁ মানে আপনি কমন পাইছেন এরকম কেস আসলে আনকমন বুঝতে পারছেন হ্যাঁ দেয়ার ইজ নো কমন সিনারিও মানে কেউ এখনো বলতে পারে না যে আমি এই কোশ্চেনটা কমন পাইছিলাম ওখান থেকে সো দিস ইজ এ ম্যাসিভ অ্যাকচুয়ালি ওয়ার্ক ডান বাই পিএমআই এবং এই যে কোশ্চেন যারা বানায় তারা কিন্তু আমাদের মধ্যে প্রজেক্ট ম্যানেজার পিএমপি সার্টিফাইড এটাও কিন্তু গ্লোবালি খুবই ইন্টারেস্টিং বাংলাদেশ থেকে কিন্তু কয়েকজন আছে 5-6 জন আছে ঠিক আছে যারা কিন্তু এই যে গ্লোবাল ইয়া হয় কি বলে ওটাকে ওয়ার্কশপ হয় 2-3 দিনের বুঝছেন এবং এখানে একদম গ্লোবাল মিট হয় বাংলাদেশ থেকে যায় বিভিন্ন দেশ থেকে একদম ওই যে প্রায় 200 কতটা কান্ট্রি গিয়ে কিন্তু কোশ্চেন তৈরি করে ওরা ওই যে একটা ওয়ার্কশপের মধ্যে বুঝতে পারছেন সো দিস ইজ এ হিউজ ওয়ার্ক এইভাবে কোশ্চেন তৈরি হয় ফলে আসলে খুব টাফ এবং এই যারা ওখানে পার্টিসিপেট করে অ্যাজ এ ভলান্টিয়ার এই যে এর যে যাওয়া হোটেলে থাকা 5 স্টার হোটেলে থাকা সব কস্ট কিন্তু পিএমআই বিয়ার করে এই যে আমি বললাম না মেম্বার হলে কিন্তু এগুলো বেনিফিট আছে যে মেম্বার যারা তারাই বেনিফিটটা পায় অন্যরা পাবে না কিন্তু তবে এদের একটা শর্ত আছে যে এরা কখনো ট্রেনিং নিতে পারবে না এবং কাউকে কখনো সাইজ করতে পারবে না যে এখানে এই ধরনের কোশ্চেন আসে কোনোভাবে ট্রেনিং নিতে পারবে না তাদের ইয়াতে আর কি হ্যাঁ তো এই জিনিসগুলো খুব মেইনটেইন করে আসলে পিএমআই দ্যাটস ওয়াই কোশ্চেনের মানে ওই ইয়া পাওয়া যায় না আসলে প্যাটার্নটা প্রেডিক্ট করা বড়ই মুশকিল হ্যাঁ কোর্সের কারণে রাইট আর এখন রিসেন্টলি যে প্রবলেমটা হচ্ছে সেটা আরো বেশি আগে আসলে বেশ কিছু পার্সেন্ট কোশ্চেন যেমন আমরাও দেখতাম আর কি শুনতাম যে সে 10% কোশ্চেন হ্যাঁ সরি 10% কোশ্চেন 10% কোশ্চেন দেখা যেত যে ইয়া হতো আপনার নলেজের উপর আসতো নো হাউ যারা পিএমবক করছে অ্যান্সার দিতে পারতো কিন্তু এখন আসলে একদম অলমোস্ট 100% হ্যাঁ বুঝতে পারেন 98% বা 100% প্রশ্ন আসে সিচুয়েশনাল প্রশ্ন সো এটা মানে আরো টাফ হচ্ছে দিনে দিনে আরো টাফ হচ্ছে আমরা যারা অনেক আগে পরীক্ষা দিছি যেমন আমি আসলে পরীক্ষা দিছি 2010-এ বাংলাদেশের মধ্যে তখন 10 জন পরীক্ষা দেয় নাই আসলে সো সেই সময় পরীক্ষা দিছি আমি যখন পরীক্ষা দিছি আমার এক্সপেরিয়েন্সটা বলি তো পড়াশোনা মানে আমি ওদের 3-4 বার পরীক্ষা পিছাইছি যেহেতু তখন ওই যে টেলকোতে জব করতাম রবিতে জব করতাম প্রচন্ড প্রেশার আসলে তখন আর পড়াশোনা করা যেত না আবার কনফিডেন্স না ফিল করলে তো পরীক্ষা বসা মানে হয় না আমি স্টুডেন্টদের সবসময় বলি যে যতক্ষণ মনে হবে না যে ইউ আর কনফিডেন্ট ততক্ষণ পরীক্ষায় বসা যাবে না কারণ $500 ইজ হিউজ মানি
হিউজ মানি, রাইট। এবং সেটার চেয়েও বেশি কথা হচ্ছে যে এই বয়সে পড়তেছি আমরা, এত এফোর্ট দিয়ে প্রিপারেশন নিলাম, ফেল করলে কিন্তু আবার খুবই টাফ, হ্যাঁ, আবার বিগেন করে পরীক্ষা দেওয়া। তো যতক্ষণ ইউ আর নট ফিলিং কনফিডেন্ট ততক্ষণ কিন্তু আসলে পরীক্ষা বসবেন না। হ্যাঁ, আবার বেশি পড়লেও আবার কিন্তু দরকার নেই যে একদম পড়তে 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 ইয়া হয়ে গেলাম। আমার অনেক স্টুডেন্ট এই অবস্থা, যারা মানে পরীক্ষা দিচ্ছি পড়তেছে এই বই সেই বই করতে করতে আর পরীক্ষা দিতে পারতেছে, এটা আবার খারাপ। তাহলে তো আর লাভ নেই, কারণ আবার 2-3 মাস পরে আপনাকে আবার রিস্টার্ট করতে হবে, সব ভুলে যাবেন তো। হ্যাঁ, সো আমার যেটা হয়েছিল, আমি পরীক্ষা দেওয়ার পরে আমি পরীক্ষা হলে গিয়ে দেখি যে আমার প্রশ্ন এত সহজ, এবং আমি বোধহয় 4 ঘন্টা পরীক্ষা মোস্ট করলে আমার মনে আছে 3 ঘন্টার মধ্যে শেষ হয়ে গেছে। হ্যাঁ, এবং আমি ভাবছিলাম যে কিভাবে এত সহজ প্রশ্ন কেন, আমি শুনছি কঠিন কঠিন কঠিন। সো লাকিলি হয়তো আমি খুব ভালো সহজ সেট পাইছি, কিংবা আমি হয়তো অনেক বেশি পড়ছি, এটা হতে পারে, যে কোনো একটা হবে। সো এখন কিন্তু পরীক্ষা আসলে অনেক কঠিন হয়ে গেছে, যেটা আসল কথা। ওকে, সো সার্টিফিকেশন লাইফ সাইকেল যেটা আরিফ জিজ্ঞাসা করতেছিলেন, সেটা হচ্ছে যে 3 বছর পর আপনাকে সার্টিফিকেশনটা রিনিউয়াল করতে হবে। তবে মজার ব্যাপার হচ্ছে যে রিনিউয়ালটার জন্য পরীক্ষা দিতে হবে না, আর আপনাকে 60 পিডিইউ আর্ন করতে হবে। পিডিইউ মানে হচ্ছে আপনি ধরেন কোথাও ট্রেনিং করলেন কোনো প্রজেক্ট ম্যানেজমেন্ট রিলেটেড, ধরেন আজকে মানে 4 ঘন্টা ট্রেনিং দিল আপনার অর্গানাইজেশন থেকেই হয়তো দিল, সেই 4 ঘন্টা আপনি বলতে পারবেন যে 4 পিডিইউ আর্ন করছেন আপনি, ঠিক আছে। তারপরে আপনি কোনো একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট বই পড়ছেন, কোনো একটা ওয়েবিনারে পার্টিসিপেট করছেন, সবকিছু আপনি দেখাতে পারবেন এটার জন্য। সো ইজি, মানে ভেরি ইজি টু মেইনটেইন। আসলে ক্লাস কি আর একটু লঙ্গার করবেন না? না, যে শেষ, এইটা বোধহয় একটা দুটো স্লাইড আছে। সো এই শেষ, আপনার নিজের ড্যাশবোর্ডে সবকিছু থাকবে, ইউ ক্যান মেইনটেইন, ইউ ক্যান সি, এবং অন্যরাও দেখতে পারবে যদি আপনি শেয়ার করেন, আপনার সার্টিফিকেশন চেক করতে পারে। আচ্ছা, আমরা সার্টিফিকেশন পিএমআই কিন্তু 8টা সার্টিফিকেশন আছে, হ্যাঁ, আরো বাড়ছে রিসেন্টলি। সো এই 8টা সার্টিফিকেশন পিএমআই, যে ওখানে 4টা আর আরো 4টা আছে, যেগুলো স্পেসিফিক এরিয়া অনুযায়ী আছে। আচ্ছা, এরপরের কাজ কি, যদি আপনি পিএমপি সার্টিফাইড হন তাহলে কিন্তু আহামরি কিছু হবে না, আনলেস ইউ ক্যান সেল ইয়োরসেলফ। এটা সব জায়গায় কিন্তু ট্রু, ঠিক আছে। কেউ আপনাকে ডেকে নেবে না, ইউ হ্যাভ টু সেল ইয়োরসেলফ, ইউ হ্যাভ টু মার্কেট ইয়োরসেলফ, ইউ হ্যাভ টু থিঙ্ক ইউ আর এ প্রোডাক্ট, আর প্রোডাক্ট যেভাবে আমরা সেল করি, সিমিলারলি ইউ হ্যাভ টু সেল ইয়োরসেলফ ইন দ্য মার্কেট, ঠিক আছে। ইয়েস। আচ্ছা, পরীক্ষার জন্য 2টা বই আমি প্রেফার করি, একটা হচ্ছে পিএমবক গাইড, একদম এন্ড টু এন্ড। এন্ড টু এন্ড বলতে আসলে 537 পেজ পর্যন্ত, হ্যাঁ, 1 থেকে 537 পেজ পর্যন্ত। এর সাথে হচ্ছে গ্লোসারি করতে হবে এবং একটা অ্যাপেন্ডিক্স করতে হবে, এটা আমি বলবো কোন অ্যাপেন্ডিক্স করতে হবে। আর পিএম রিতার বইটা পড়তে হবে, হ্যাঁ, রিতার বই, রিতা মার্কের একটা বই আছে, এটা সবচেয়ে রিনন বই পিএমপি প্রিপারেশনের জন্য, এই বইটা পড়তে হবে, এটা 9th এডিশন আছে। সেলিম আছেন না চলে গেছেন? না, আছে। আচ্ছা, ওকে, শেষ করে ফেলি আমরা। আচ্ছা, পরীক্ষার হলে আগে আসলে শীট দিত, বুঝছেন, 4-5টা কাগজ দিত যেখানে আপনি রাফ করতে পারতেন। এখন সেই শীট দেয় না, শুনছি আমি রিসেন্টলি। আপনাকে অনলাইনে হোয়াইট দিবে, আপনি ওখানে টিয়া করতে পারবেন আর কি, রাফ টাফ করতে পারবেন, ঠিক আছে। হোয়াইট বোর্ড দিবে আর কি, আর কাগজ দিবে না। যেহেতু আপনি বাসায় পরীক্ষা দিচ্ছেন, নোবডি নোজ যে আপনি কি করতেছেন, দ্যাটস ওয়াই নো পেপার, ইউ ক্যানট ইউজ এনি পেপার। হ্যাঁ, এই ধরনের রেস্ট্রিকশন গুলো চলে আসছে আর কি। আমরা আগে কাগজে ফর্মুলাগুলো লিখে রাখতাম, এখন সেটা পারবেন না আর কি, ঠিক আছে। সো এটা এই সাজেশন দিয়ে লাভ নাই। তবে এখন যে সাজেশনটা আমি ফাইনালি দেব ক্লাস শেষ করার আগে, সেটা হচ্ছে আমি একটু অ্যানোনেট করি আপনাকে। সেটা হচ্ছে যে আমরা পিএম বকটা বোঝার জন্য, হ্যাঁ, এই যে পিএম বক পড়া শুরু করবেন আজকে থেকে, বা আমরা অলরেডি আক্তার এবং হয়তো পিএম বক পড়া শুরু করছেন, একটা জিনিস খুবই ভালো মতো মাথায় রাখতে হবে, এই জিনিসটা এখন মাথায় নেন। তাহলে পিএম বক বোঝার জন্য যেটা মাথায় নিতে হবে মাইন্ডসেট, সেটা হচ্ছে পিএম বকটা আসলে এমন ধরনের প্রজেক্টকে ফোকাস করে লেখা হয়েছে যেটা আসলে আমাদের মানে আইটিতে, স্পেশালি আরিফ এবং আক্তার, আইটিতে আমরা দেখা যায় অনেক সময় 2 সপ্তাহের প্রজেক্ট করি, হ্যাঁ, 4 সপ্তাহের প্রজেক্ট করি, শেষ প্রজেক্ট। এই ধরনের প্রজেক্ট মাথায় রেখে যদি পিএম বক বুঝতে চান, তাহলে আসলে আপনি অনেক কনসেপ্ট ইন্টারপ্রেট করতে পারবেন না, বুঝতে পারছি। সো আপনাকে কি মাথায় রাখতে হবে পিএম বক বোঝার জন্য, পিএম বক পড়ার জন্য, সেটা হচ্ছে পিএম বক আসলে যে প্রজেক্টকে মাথায় রেখে পিএম বকটা লেখা হয়েছে, সেই প্রজেক্টে মিনিমাম ধরেন $1 মিলিয়ন চেয়ে বেশি বাজেট আছে,
হ্যাঁ, 1 মিলিয়ন বা 10 মিলিয়ন ডলার প্লাস, এবং আপনার যে প্রজেক্টটা সেটা মিনিমাম 1 ইয়ার প্লাস লেংথি প্রজেক্ট, 1 ইয়ার প্লাস, বুঝতে পারছি? জি বুঝতে পেরেছি। এবং যে টিমটা আপনার কাজ করতেছেন, যাদেরকে আপনি লিড দিচ্ছেন অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার, সেই টিমটার সাইজ নট এ 10 ম্যান অর 5 ম্যান টিম সাইজ, দ্যাট ইজ মোর দেন 100 প্লাস, বুঝতে পারছি? Yes. তারপরে যে টিমকে নিয়ে আপনি কাজ করতেছেন সেইটা এরকম না যে সবাই রংপুর বাড়ি, হ্যাঁ, সবাই নোয়াখালী বাড়ি, এরকম না কিন্তু, এবং সবাই বাংলাদেশে এরকমও না, কেউ হয়তো ইন্ডিয়ান, কেউ চাইনিজ, কেউ বাংলাদেশি, কেউ হচ্ছে ইউএই। সো মাল্টি কালচারাল, মাল্টি রিজিয়ন, মাল্টি কান্ট্রি এবং মাল্টি রিলিজিয়ন এবং মাল্টি ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, এই মাল্টি জিনিসটা মনে রাখতে হবে, বুঝতে পারছি? জি। এর সাথে এখন আরেকটা জিনিস অ্যাড করেন, অবশ্যই অ্যাড করেন, সেটা হচ্ছে ভার্চুয়াল। সবাই একই জায়গায় বসে কাজ করতেছে এরকম না, কেউ হয়তো সিঙ্গাপুর থেকে, কেউ ইউএই থেকে, হ্যাঁ, কেউ হয়তো আমেরিকা থেকে কাজ করতেছে আমার টিমে। ভার্চুয়ালটা ভাই আমরা ভালো বুঝবো, আমি পারি। ভালো বুঝলাম। আমরা আমরা এই ট্রেনিংটা ভার্চুয়ালি নিচ্ছি, এবং যে আমাদের সেলিম সাহেব উনি কিন্তু যে আমিরাত থেকে ক্লাস করতেছে এখন, হ্যাঁ, আমরা ক্লায়েন্টও আমাদের ভার্চুয়াল তো ভাই, আমরা কত ক্লায়েন্টকে চোখে দেখি না। ভার্চুয়াল। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটা আমাদের মাথায় রাখতে হবে, শুধু এটা পিএম বক বোঝার জন্য না, পিএমপি এক্সামের যে কোশ্চেন গুলো পাবেন সেটাকে যখন ইন্টারপ্রেট করবেন তখন এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, জি ভাই। বুঝতে পারছি? সো এটা মাথায় নিয়ে নেন এর মাইন্ডসেট।